জ্বলছে বাংলাদেশ, একের পর এক আততায়ীদের খুন। আজও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় হলো না, এলো না। আজও এই 1 বছর পূর্ণ হয়ে গেল গণ অভ্যুত্থান, পূর্ণ হয়ে গেছে সেই জুলাইয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক 2 মাস আগে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আপনারা জানেন, জিও পলিটিক্সে আমি বিভিন্ন দেশ নিয়ে ভিডিও বানাই, কিন্তু এই যে বাংলাদেশের ওসমান হাদির উপরে আততায়ীদের একদম গ্রাউন্ড পয়েন্ট থেকে শ্যুট, এবং সেখানেই অচেতন, তাকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ। ভারতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষই বাংলায় কথা বলে না, আসাম, ত্রিপুরা, বিহার, এমনকি উত্তরপ্রদেশেরও বেশ কয়েক পার্সেন্ট মানুষ বাংলায় কথা বলে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সম্পূর্ণই বাংলায় কথা বলে। অতএব আমরা ভাষাগত দিক থেকে বাংলা এবং বাংলাদেশি যারা আছেন, অর্থাৎ বাঙালি বলতে গেলে পশ্চিমবঙ্গেও তথা বাংলাদেশের মানুষও একই ভাষায় কথা বলি। তাই তাদের দরদ, তাদের ভাষা, তাদের কষ্ট, তাদের নিদারুণ যে ব্যথা, সেগুলো আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে খুব সহজেই অনুভব করতে পারি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, জ্বলছে বাংলাদেশ, আর এখানে ঘি কে ঢালছে? বাংলাদেশের কিছু মানুষের কথায় বাংলাদেশে এই জ্বলন্ত আগুনে ঘি ঢালছে ভারতীয়রা, অর্থাৎ ভারতের হাই কমিশন। আবার কিছু কিছু বাংলাদেশি মানুষ মনে করে যে না, ভারতীয়রা অর্থাৎ ভারতবর্ষ আমাদের চিরদিনের বন্ধু। 71 সালে মুক্তিযুদ্ধের সময় তারা যেভাবে জান মাল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, তাতে তারা আমাদের কখনোই ক্ষতি করতে পারে না। আবার কিছু মানুষ বলছে, বাংলাদেশি কিছু মানুষ বলছে যে না, পাকিস্তান আমাদের বন্ধু, বাংলাদেশ কোনোদিন পাকিস্তানের কাছে এই রকম রাজাকারী হানাইতে হয়নি। এই উত্থান পতন, কথোপকথন, বিভিন্ন ধরনের সমস্যা, এটা চলতে আছে, চলবে হয়তোবা অনেক দিন, অনেক কাল। কিন্তু যে মানুষগুলো মারা যাচ্ছে, যে মানুষগুলোকে খুন করা হচ্ছে, তার দায়ভার কে নেবে? ছোট্ট শিশু আর ডাকতে পারবে না বাবাকে। আপনাদের এই নিদারুণ দৃশ্য দেখতে হচ্ছে। মায়ের কোল খালি করে আবু সাঈদ বুক পেতেছিল বুলেটের সামনে। কার ইন্ধনে সেই বুলেট ভেদ করে বুকের জ্বালাকে নিভিয়ে দিয়েছিল, তার ইতিহাস এখনো সাক্ষী। এই রকম পরিস্থিতিতে মানুষ দিশেহারা। বাংলাদেশের এই পলিটিক্সে কে কি করবে, কিভাবে বাংলাদেশের আপামর জনসাধারণের বুকের এই জ্বালাকে নিভিয়ে শান্ত নদীর মতো একটা প্রশস্তি দিতে পারবে, এর খোঁজ করছে অনেকে। এর মধ্যেই রীতিমতো বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে ভারতীয় একজন এক্স কমান্ডার, তিনি কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি করতেন, তিনি বলছেন সিকিউরিটি এক্সপার্ট হাসনাত আবদুল্লাহকে রীতিমতো হুমকি দিয়েছে। তাকে বলেছে যে হাদিকে গুলি করা হয়েছে ঠিক এয়ার লেভেলে, কান লেভেলে, আর হাসনাতকে গুলি করতে হবে গলা লেভেলে, যাতে তার সেন্সটা লেস হয়ে যায় এবং তাকে ঠান্ডা মাথায় ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে। এটা একটা রোমহর্ষকর গল্প না, এটা বাস্তবের সঙ্গে কোনো মিল আছে, কিছুই বুঝে উঠতে পারছি না। তবে সব মিলিয়ে বলতেই হয়, বাংলাদেশ কিন্তু জ্বলছে। বাংলাদেশ জ্বলছে, আর জ্বলন্ত এই কাঠে ঘি কে ঢালছে সেটা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। হাদি সাহেব তিনি একটা মঞ্চের আহ্বায়ক ছিলেন, তাই সেই মঞ্চের নাম ইনকিলাব। ইতিমধ্যে বাংলাদেশে তার যে আপামর জনসমুদ্র, তারা কান্নায় ফেটে পড়েছে, আবেগে রাজপথ দখল করেছে। তারা বলতে চাইছে যে উপদেষ্টামূলক যে সরকার চলছে, তারাও
নির্বিঘ্নভাবে এই নির্বাচন করতে পারবে কি? তবে আপামর জনসাধারণের কাছে আমার এই থটস অফ সানারুল চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন, তাহলে কিভাবে এই বাংলাদেশ পরিচালিত হবে? বর্তমানে নির্বাচিত সরকার নেই, বর্তমানে উপদেষ্টামূলক সরকার চলছে, সেখানে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি দায়িত্বে আছেন তিনি যদি এইরকম ঢিলেঢালা হন, তাহলে তাকে বাদ দিয়ে এই 2 মাস আগে কি কাউকে উপদেষ্টামূলকভাবে নিয়ে আসা সম্ভব? আপনারা কি বলতে চাইছেন? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আমরা অত্যন্ত মর্মাহত বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে তারা বারবার বলতে চেয়েছে যে বাংলাদেশ শান্ত হোক, বাংলাদেশ শান্ত হোক। কেননা মানুষ মারার পক্ষে অন্ততপক্ষে আমরা না। কারা ফিলিস্তিন করেছে, কারা মানুষকে মেরে বিশ্ব রাজনীতি দখল করতে চেয়েছে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলাদেশ শান্ত হোক, এটা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরা সবসময়কার জন্য চাই। তবে এই রকম পরিস্থিতিতে হাদির যে গ্র্যান্ড পয়েন্ট থেকে শ্যুট এবং আততায়ীরা শ্যুট করে পালিয়ে গেল, এটা শুধুমাত্র যে একদিনের ছক এটা হতে পারে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দীর্ঘদিন ধরে হাদির উপরে তারা নজরদারি চালিয়েছে, তারা সব সময়কার জন্য কাছাকাছি থেকেছে এবং তাদেরকে দেখেছে কখন কোথায় থাকে, কখন যায়। এইরকমভাবে দীর্ঘদিন তাদের হাদির উপরে সুন্দরভাবে পর্যালোচনা করে পর্যবেক্ষণে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দেখছে যে এই টাইমের ভিতরে যদি এই কাজটা করা যায়, রাস্তা শুনশান থাকে, জুম্মার নামাজের ঠিক যে পজিশনে মানুষ সবাই নামাজ নিয়ে ব্যস্ত থাকবে, ঘরের মেয়েরাও হয়তোবা তারা নামাজ নিয়ে ব্যস্ত থাকবে, রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং রাস্তাঘাটও ফাঁকা থাকবে। এই রকম পরিস্থিতি থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা একটা ঘটে গেল। এটা একটা ন্যক্কারজনক ঘটনা। তিনি একজন এমপি পদপ্রার্থী ছিলেন। একটা বিষয় আমি অবাক লাগছে যে একজন এমপি পদপ্রার্থীর তার ন্যূনতম সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি। আমাদের যে বিষয়গুলো সর্বপ্রথম দেখা দরকার আছে যে কেউ আমরা তাকে যখন এইরকম একটা এমপি পদপ্রার্থীর মতো একটা পজিশনে দাঁড় করাচ্ছি, তার সঙ্গে তিনি একজন রিকশায় করে যাতায়াত করছেন, এটা যেমন একটা আততায়ীদের একটা পজিটিভ দিক, তাকে গ্র্যান্ড পয়েন্ট থেকে একদম শেষ করে দেওয়ার। তার সঙ্গে কোনো প্রকারের সিকিউরিটি বলয় নেই। তার সঙ্গে এমন একটা দিন বেছে নিয়েছে যেখানে জনশূন্য অবস্থা, কেননা জুম্মার নামাজের দিন। আর ঠিক 1 সপ্তাহের মধ্যে তার নিথর দেহে পরিণত হলো, শরীর থেকে জানটা চলে গেল, অর্থাৎ প্রাণবায়ুটা বেরিয়ে গেল। এই যে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, একটা দুঃখজনক পরিস্থিতি। তবে আমি যেটা বুঝতে পারছি, আমার ন্যূনতম যে সার্কেলগুলো আছে সেখান থেকে যতটুকু আমি জানতে পারছি, একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির অস্থিরতার যে জায়গা, সেটা স্থিরতার জায়গাতে একটুও আসেনি। যদি স্থিরতার জায়গায় আসতো তাহলে এই ধরনের একের পর এক দুর্ঘটনা ঘটতে পারতো না। একটা দেশের জনগণ, একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা যদি মনে করে খুব দ্রুত তাদেরকে অ্যারেস্ট করা যায়, দ্রুত চিহ্নিত করা যায়, এত দ্রুত সম্ভব নয় যে তারা খুন করে ঠান্ডা মাথায় সেই এলাকা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিল এবং ভারতে পৌঁছে গেল। বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েও দেখতে পাচ্ছি, দেখাচ্ছে যে এখানে হাদিকে শ্যুট করে তারা সুন্দরভাবে ঢাকা পাশ পরিক্রম করে ইন্ডিয়ার মাটিতে পৌঁছে গেছে। এই যে বিষয়টা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে জানতে হবে। এত দ্রুত সম্ভব নয়। তাই দেশের মধ্যেই যদি সর্ষের মধ্যে ভূত থাকে, তাহলে আপনি ভূত খুঁজে পাওয়াটা খুব মুশকিল। কেননা সর্ষ ছোট ছোট দানা এবং প্রচুর একসঙ্গে থাকে। সেই সর্ষের মধ্যে ভূত, কোন সর্ষেটার মধ্যে ভূত আছে সেটা খুঁজে বের করাটা খুব মুশকিল। মানে আমি বলতে চাইছি যে এটাই, বাংলাদেশের জনগণের মধ্যে মিশে আছে ওই ধরনের আততায়ী, ওই ধরনের খুনি, ওই ধরনের স্পেশালি যারা মানুষকে
খুন করতে চাইছে, যারা রাজনৈতিক আগামী দিনে মুখ হতে চাইছে, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্তের মিশে আছে বাংলাদেশের অপামর জনসাধারণের সঙ্গে। সেটা কারা? সেটা কারা? তারা তারা কিভাবে এই সাহসটা পাচ্ছে? তাদেরকে ইন্ধন কে দিচ্ছে? এবং তাদেরকে এই দেশে, একটা দেশের মধ্যে ঢুকে এই ধরনের সন্ত্রাস চালিয়ে, সন্ত্রাস ঘটিয়ে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতার যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন রোড কে তৈরি করে দিচ্ছে? আমার তো মনে হয় এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একজন দুজন নয়, এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষ। সেই মানুষগুলোকে চিহ্নিত করাটা খুবই সমস্যা, খুবই মুশকিল। তবে আমি চাই একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং আগামী দিনে বাংলাদেশের যে জ্বলন্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান অবশ্যই করতে হবে। কেননা আপনারা জানেন, এই আন্তর্জাতিক কূটনৈতিক সিস্টেমে একটা দেশ একটা দেশের উপরে এমনভাবে পরিপূরক, একটা দেশ একটা দেশের সঙ্গে সংযুক্ত না রাখলে আগামী দিনে সেই দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি চাই যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে যে সমস্ত ভুল বুঝাবুঝিগুলো আছে সেগুলো দ্রুততার সহিত অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হোক। আমরা দেখেছি ভারতে কোনো দুর্ঘটনা ঘটলে, আততায়ী কোনো একটা ইনসিডেন্ট ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাকিস্তানের দিকে আঙুল যায়, তারা জঙ্গি দিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। এটাই আমরা চিরদিন দেখিয়ে আসছি এবং পক্ষান্তরে বেশ কয়েকটা ছোটোখাটো যুদ্ধর মধ্যে দিয়েও আমরা পাকিস্তানের সঙ্গে জড়িয়ে গেছি। বাংলাদেশেও কি সেই একই রকম পরিস্থিতির দিকে এগাচ্ছে? বাংলাদেশের কোনো একটা ঘটনা ঘটলেই, সেটা আমি মানছি, সর্বোচ্চ বলিদান দিতে হয়েছে একজন এমপি পদপ্রার্থী হাদী সাহেবকে। এটা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখের ঘটনা। কিন্তু আবারও কি সেই একই ট্র্যাডিশনের দিকে যাচ্ছে? বাংলাদেশের কোনো ঘটনা ঘটলেই সেটা ভারতীয়রাই এসে করে চলিয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা দিনের পর দিন চলতে থাকি, তাহলে ভারতের শত্রু যেমন পাকিস্তান, আগামী দিনে বাংলাদেশের শত্রু ভারত হতে চলেছে। এটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে শত্রু মিত্র বুঝি না, একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারি, একটা জিনিস খুব ভালোভাবে মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি। সেটা হচ্ছে দেশের কূটনৈতিক সিস্টেমে, দেশের আন্তর্জাতিক যে সিস্টেম আছে সেই সিস্টেমে টেক অ্যান্ড গিভ যে পলিসি, সেই পলিসির উপর নির্ভর করে অবশ্যই আমরা সব সময়কার জন্য চেষ্টা করব দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক। তবে শেখ হাসিনাকে যেভাবে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে, সেই রাজনৈতিক আশ্রয়কে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে ভারতের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ। মাঝে মাঝে আমরা দেখি আগ্নেয়গিরির মতো ফুলে ফেপে ওঠে। মাঝে মাঝে স্লোগান শুনি, কোন সব স্লোগান? দিল্লি না ঢাকা। এই যে দিল্লি না ঢাকা, কখনোই না। বাংলাদেশ পরিচালিত হয় ঢাকা থেকে এবং সেখানে একটা স্বতন্ত্র সরকার আছে, তাদের সার্বভৌমত্ব আছে, তাদের একটা সংবিধান আছে। নিশ্চয়ই তারা সংবিধানকে বেস করে তাদের রাজনৈতিক পরিস্থিতি কন্ট্রোল করবে এবং আপামর জনগণের আগামী দিনে কিভাবে ভালো হবে সেই রাস্তায় বেছে নেবে। কখনোই দিল্লির মানুষেরা, দিল্লির জনগণেরা বাংলাদেশের উপরও কর্তৃত্ব খাটাক, এটা কখনো বাংলাদেশের মানুষ চাইবে না। আমার দেশ ভারতের উপরে যেমন ট্রাম্প কর্তৃত্ব খাটাক, এটা আমরা ভারতীয় হিসাবে কখনো রেসপেক্ট করি না, অ্যাকসেপ্ট করি না, তা কখনো চাই না। ঠিক সেই রকম ভারতীয়রা যেরকম চায় না, বাংলাদেশেরও কখনোই চাইবে না। একাধারে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা সবসময়কার জন্য চাইব যে বাংলাদেশ অবশ্যই সুস্থ হোক, বাংলাদেশ আবারও স্বাভাবিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ফিরে আসুক। হাদির যে নিথর দেহ আজকে শায়িত আছে কবরের মাঝে, তার জন্য কি বলবো, তার জন্য দোয়া করব। তিনি যেন তার অসম্পূর্ণ কাজ বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেন সম্পূর্ণ করতে পারে। তার একটা সন্তান আছে, তার পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের জন্য আমার পক্ষ থেকে, থটস অফ সানারুলের পক্ষ থেকে অবশ্যই দোয়া রইল।